বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। হাজী নাসিরউদ্দিন কলেজ অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল মামুন, প্রভাষক ইতিহাস, হাজী নাসিরউদ্দিন কলেজ কলারোয়া সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছ। দ্বিতীয় বর্ষে আমাদের সিলেবাস তোমরা জানো, আধুনিক বিশ্বের ইতিহাস। সিলেবাস অনুযায়ী আজকে আমি পড়াবো প্রথম অধ্যায়ে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব প্রথমে জানতে হবে শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লব কাকে বলে। শিল্প বিপ্লব বলতে সাধারণত উৎপাদন ব্যবস্থা আমূল বা বৈপ্লবিক পরিবর্তনকে বোঝায়। অষ্টাদশ শতকে সর্বপ্রথম ইংল্যান্ডে এবং পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশে শিল্পের যে আমূল পরিবর্তন, শিল্প উৎপাদনের যে আমূল পরিবর্তন ঘটেছিল তাকেই আমরা শিল্প বিপ্লব বলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আজকে আমাদের পাঠ পরিস্থিতি আমি মুখে এমনি ঘোষণা করেছি। পাঠ শিরোনাম শিল্প বিপ্লব 1740 থেকে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন আমরা দেখব এই অধ্যায়ে আমরা যা যা শিখব। বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। আমরা এই অধ্যায়ে শিখব শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লবের উৎপত্তি স্থল ও সূচনাকাল। 3 নম্বরে শিল্প বিপ্লবের কারণ। চতুর্থ, শিল্প বিপ্লব সংশ্লিষ্ট আবিষ্কার সমূহ। এখন আমরা দেখব শিল্প বিপ্লবের পটভূমি, কোন পরিপ্রেক্ষিতে বা কোন কারণে বা কোন বিষয়ের উপর ভিত্তি করে এই শিল্প বিপ্লব ইংল্যান্ডে সংঘটিত হয়েছিল। তোমরা দেখো, শিল্প বিপ্লব আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার ভিত্তি স্বরূপ। অষ্টাদশ শতকের শেষার্ধে ইংল্যান্ডে নতুন নতুন বৈপ্লবিক যন্ত্রপাতির আবিষ্কার ও ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন সাধিত হয় তাকে আমরা সাধারণ অর্থে শিল্প বিপ্লব বলি বা শিল্প বিপ্লব বলা হয়। ফরাসি সমাজতান্ত্রিক লেখক জেরেমি অ্যাডলফ ব্লাঙ্কি শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। নেক্সট, পরবর্তীতে ঐতিহাসিক আর্নল্ড জোহান টয়েনবি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ভাষণে 1740 থেকে 1780 খ্রিস্টাব্দে বিপ্লবের শিল্প বিপ্লবের সময়কাল সম্পর্কে অভিমত দেন এবং অধিকাংশ ঐতিহাসিক তার মতকে সমর্থন দেন। তাহলে আমরা এখানে একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখবেন যে শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন জেরেমি অ্যাডলফ ব্লাঙ্কি। জেরেমি অ্যাডলফ ব্লাঙ্কি সর্বপ্রথম তিনি এটা ব্যবহার করেন এবং শিল্প বিপ্লবের সময়কাল সম্পর্কে সবচেয়ে বেশি ঐতিহাসিকদের সমর্থিত মতামত আর্নল্ড জোহান টয়েনবি তার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষণে বা বক্তৃতামালায় তিনি শিল্প বিপ্লবের সময়কালকে নির্ধারণ করেছেন 1740 থেকে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে দেখো শিল্প বিপ্লবের উৎপত্তি স্থান ও সূচনাকাল। শিল্প বিপ্লবের উৎপত্তি স্থান ও সূচনাকাল। সর্বপ্রথম শিল্প বিপ্লব ইউরোপ মহাদেশের ইংল্যান্ডে শুরু হয়। এটা একটা মনে রাখবে, সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ডে। শিল্প বিপ্লবের সূচনাকালের বিষয়ে ঐতিহাসিকদের মতভেদ আছে। ঐতিহাসিক নেফ 1540 থেকে 1640 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ টিউটর 1485 থেকে 1603 ও স্কট 1603 থেকে 1741 বংশের শাসনকালকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনাকাল বলে অভিমত দেন। অধিকাংশ ঐতিহাসিক ও অর্থনীতিবিদ নেফ এর মতে বিরোধিতা করেন। ব্রিটিশ ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবি তার অক্সফোর্ড ভাষণে 1740 থেকে 1780 সাল সময়কালকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনাকাল বলে তিনি
অভিমত দেন। আগে বলেছি অধিকাংশ ঐতিহাসিক এই সময়কালকে সমর্থন করেন। অতএব আমরা ধরে নিতে পারি শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল 1740 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যে। এরপরে দেখো এরপরে আমরা দেখব শিল্প বিপ্লবের কারণ। শিল্প বিপ্লবের সব কিছুতেই কোনো ঘটনা কারণ ছাড়া কোনো ঘটনা সংঘটিত হয় না। প্রত্যেক ঘটনার পিছনে কিছু কিছু কারণ থাকতেই হবে। শিল্প বিপ্লবের প্রথম কারণ তৎকালীন সময়ের ইংল্যান্ডের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা। শিল্প বিপ্লবের সামাজিক কারণ। শিল্প বিপ্লবের সামাজিক কারণের মধ্যে প্রথমত উদারপন্থী সমাজ ব্যবস্থা। তৎকালীন ইউরোপে উদারপন্থী সমাজ ব্যবস্থা চালু ছিল। কট্টরপন্থী সমাজ থেকে তারা বেরিয়ে এসে উদারপন্থী সমাজ ব্যবস্থায় প্রবেশ করে। এর কারণে মানুষের তৎকালীন সময়ে পুঁজিপতি এবং মূলধন ইনকামের সক্ষমতা অর্জন করে। ফলে আস্তে আস্তে মানুষ কৃষি থেকে শিল্প বিপ্লবের দিকে ঝুঁকে পড়ে। দ্বিতীয় নম্বর আইনের শাসন ও সমতা। তৎকালীন ইউরোপে আইনের শাসন এবং আইন সবার জন্য সমান ছিল বিধায় কোনো মানুষ, কোনো উদ্যোক্তা কোনো উদ্যোগ নিলে তার আইন তাকে সাপোর্ট করত। তৃতীয় নম্বর হলো পুঁজিবাদের উত্থান। তোমরা জানো মূলধন ছাড়া শিল্প কখনোই সম্ভব নয়। শিল্প প্রতিষ্ঠান গড়তে হলে প্রথম মূলধনের প্রয়োজন হয়। এই পুঁজিবাদের উত্থানের কারণে তৎকালীন সময়ে ইংল্যান্ডে অনেক পুঁজিপতিদের উদ্ভব হয় এবং তারা কৃষিকাজ থেকে আস্তে আস্তে শিল্পের দিকে ঝুঁকে পড়ে। চতুর্থ নম্বর আছে ধর্মীয় কোন্দল। তৎকালীন ইংল্যান্ডে সামাজিক কারণের ভিতরে আরেকটি ছিল ধর্মীয় কোন্দল। তৎকালীন সময়ে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে দুই দল বিভক্ত ছিল এবং এই দুই দলের কোন্দলের কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলে যেত এবং সাধারণত সেখানে যে কুটির শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তৎকালীন সময় দেখো ইংল্যান্ডের সামাজিক অবস্থা। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মান, হল্যান্ড, স্পেন, ফ্রান্স প্রভৃতি দেশের তুলনায় ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা ছিল স্থিতিশীল। আইনের শাসন ও সমতা প্রতিষ্ঠিত হয়। ইংল্যান্ড থেকে সর্বপ্রথম সামন্ত ও ভূমিদাস প্রথা বিলুপ্ত হয় এবং সমাজ থেকে কুসংস্কার বিদায় নিয়ে প্রতিষ্ঠিত হয় বন্ধন, বাধা নিষেধ মুক্ত স্বাধীন সমাজ ব্যবস্থার সৃষ্টি হয় শিল্পের সংগঠক ও শিল্পপতি। ফলে জমিদারদের সাথে অর্থনৈতিক, রাজনৈতিক আধিপত্য লাভের জন্য উদ্যোক্তারা নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান ও নতুন কিছু আবিষ্কারের কাজে যোগ দেয়। তারপর দেখো মধ্যযুগীয় ধর্মীয় কোন্দলের ফলে ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিকগণ দেশ ত্যাগ করে। আমি আগে বলেছি ধর্মীয় কোন্দলের কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে বা দেশ ত্যাগ করে ইংল্যান্ডে বসতি স্থাপন করে এবং তাদের দ্বারা উৎপাদনের ফলে আধুনিক ও কারিগরি উন্নয়নের দ্রুত সম্ভব হয়। তারপর দেখো অর্থনৈতিক কারণ। 1 নম্বর কৃষি সম্প্রসারণ, 2 জনসংখ্যা বৃদ্ধি, 3 নতুন নতুন যন্ত্রপাতির আবিষ্কার, 4 ব্যবসা বাণিজ্যের প্রসার, 5 প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, কয়লা ও লোহা। ত্রয়োদশ ও চতুর্দশ প্রচলিত কৃষি ব্যবস্থাকে ছুড়ে ফেলে আধুনিক কৃষির উদ্ভব। তারপর দেখো 16 শতাব্দীর বেষ্টনীকরণ আন্দোলন অষ্টাদশ শতাব্দীকে আরো জোরদার করে তোলে। আমি বিস্তারিত বলছি। রাজনৈতিক আন্দোলনে মহৎ ধারণা, গণজাগরণ ও সংস্কার আন্দোলন, সুসংহত শাসন ব্যবস্থা, স্বাতন্ত্র্যবাদের জন্ম। শিল্প বিপ্লব সংশ্লিষ্ট আবিষ্কারসমূহ। শিল্প বিপ্লব সংশ্লিষ্ট আবিষ্কারসমূহ বলার আগে আমি আরেকটু অর্থনৈতিক অবস্থার দিকে ফিরে যাই। তোমরা দেখেছো তৎকালীন সময়ে কৃষিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। আধুনিক কৃষি যন্ত্রপাতি আবিষ্কারের ফলে কৃষিকাজের আমূল পরিবর্তন ঘটে। প্রাচীন পদ্ধতির পরিবর্তে মানুষ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষি দ্রব্য উৎপাদনের ব্যাপক সফলতা অর্জন
করে। এই বেষ্টনী প্রথা তোমাদের কাছে নতুন লাগতে পারে। বেষ্টনী প্রথাটা কি? বেষ্টনী প্রথা হলো বেড়া, এক কথায় আমরা বাংলায় যেটা ভালো বুঝি বেড়া দেয়া। তৎকালীন সময়ে অনেক ভূমিদাস এবং সামন্তবাদ কারণে ভূমিদাস বা ভূ সম্পত্তির মালিক যারা, তারা পার্শ্ববর্তী ছোট ছোট ক্ষুদ্র জমিগুলোকে হয় দখলে নিয়ে না হয় ক্রয় করে বড় বড় বেষ্টনী তৈরি করে তাদের মধ্যে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যে কৃষিকাজ করতো, এটা হলো বেষ্টনী প্রথা। এবং এই কৃষিকাজ করে তারা অনেক মূলধন লাভবান হতো এবং তারা আস্তে আস্তে এই লাভ থেকে, এই মূলধন থেকে শিল্প কলকারখানা স্থাপনের দিকে মনোনিবেশ করে। যাও আমরা শিল্প বিপ্লব সংশ্লিষ্ট আবিষ্কার সমূহ দেখি। একথা মনে রাখা দরকার যে শিল্প বিপ্লব প্রথমে সংঘটিত হয়েছিল বয়ন শিল্পে। এই জন্য তোমরা প্রথমে দেখবে যে শিল্প বিপ্লবের যে সমস্ত আবিষ্কার প্রথমে হয়েছিল সবগুলোই সুতা এবং বস্ত্র শিল্প কেন্দ্রিক। এগুলো সবই সুতা কাটা বা কাপড় বোনা বা বয়ন শিল্পের সাথে সম্পর্কযুক্ত। এটা হলো পাওয়ার লুম। তাঁত শিল্প শুরু 1785 সালে বিজ্ঞানী কার্টরাইট যন্ত্রটি আবিষ্কার করেন। 40 জন তাঁতি একই সাথে কাজ করতে পারে। এক্ষেত্রে কি হয়, কুটির শিল্পের পরিবর্তে যন্ত্র শিল্পের মাধ্যমে অধিক উৎপাদন সহজ হয়। দ্বিতীয় নম্বর হলো স্টিম ইঞ্জিন বা বাষ্পীয় ইঞ্জিন। বাষ্পচালিত যানবাহন 1769 সালে জেমস ওয়াট আবিষ্কার করেন। এই বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কারের ফলে শিল্প বিপ্লবের গতি অনেক ত্বরান্বিত হয়। তোমরা শিল্প বিপ্লবের কিছু মৌলিক কথা জানলে, এই মৌলিক কথার উপর ভিত্তি করে আমরা আশা করব বাড়িতে অলস সময় অতিবাহিত না করে তোমরা এটা করতে থাকবে এবং কোনো অসুবিধা হলে আমার সাথে ব্যক্তিগতভাবে ফোনে যোগাযোগ করবে। আমি আশা করি আমার নাম্বার তোমাদের কাছে সবার কাছে আছে। এই শিল্প বিপ্লব করতে কোনো অসুবিধা হলে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোনে নক করবে। একক কাজ। শিল্প বিপ্লব প্রথম সূচনা হয় কোন দেশে? ইংল্যান্ডে সর্বপ্রথম কোন শিল্পের বৈজ্ঞানিক আবিষ্কার শুরু হয়? এগুলো সবই শর্ট প্রশ্ন। আমি যা পিছনে আলোচনা করেছি এর প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তার ভিতরে আছে। শিল্প বিপ্লবের নামকরণ করেন কে? বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার করেন? এগুলো সবই ছোট প্রশ্ন, তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে। দলীয় কাজ। শিল্প বিপ্লবের প্রধান আবিষ্কার সমূহ চিহ্নিত করো। প্রধান আবিষ্কার কি কি এবং কোন কাজে ব্যবহৃত হতো? আরেকটা যে বাড়িতে বসে তোমরা এই প্রশ্নের অ্যানসারটা করার চেষ্টা করবে। উপনিবেশিক যুগের সূচনায় শিল্প বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করো। আগামী দিন আমরা ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকদের ভূমিকা নিয়ে আলোচনা করব। ফরাসি বিপ্লব কি, কেন, এটা তোমরা অনেকেই জানো। আগামী দিন আমরা ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই বাড়িতে ফরাসি বিপ্লবের এই অধ্যায়টা পড়বে। আমি যেটা আলোচনা করলাম এই আলোচনায় আমি সহকর্মী হিসেবে বেছে নিয়েছিলাম ইতিহাস দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, লেখক ডক্টর সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ মামুন চৌধুরী। যাও বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলো। এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।